কি খবর প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচ। আজকের ক্লাসের টাইটেল দেখে তোমাদের মাথায় অনেক ধারণাই চলছে যে এটা আবার কেমন ক্লাস, যে এভাবে কখনো বাংলা পড়া হয়নি। তোমাদের এইচএসসি পরীক্ষা খুব কাছে, এইচএসসি 26-এর হাতে সময় একটু আছে হয়তোবা কোপ আপ করার, বাট এইচএসসি 25 তোমাদের হাতে বলতে গেলে একদমই সময় নেই। এবং এই যে তোমাদের মেজর সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো নিয়ে যে ঝামেলাটায় তোমরা পড়ছো, সেই ঝামেলাটাই আমরা আজ সেই ঝামেলার সমাধান নিয়ে খুব ভালো মতো করে আলোচনা করব। সে আলোচনাটা কি, সেটা নিয়ে হবে। খুব দ্রুত সবাই ক্লাসে জয়েন করো, আমরা আমাদের পড়া শুরু করে দেব। কোথায় প্রশ্ন? তো আমরা আমাদের আলোচনা শুরু করছি, সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন করো। তোমাদের সাথে যে জার্নিটা শুরু করেছি, তোমাদের মহসিন স্যার আসছে রেগুলার তোমাদের সামনে ক্লাস নিয়ে ইংলিশ, এবং সবচেয়ে সহজ লাগে তোমাদের বাংলা। যে বাংলা খুবই সহজ, বাংলা আবার পড়া লাগে, কিন্তু এর মধ্যেই এত এত টপিক চলে আসে যে টপিকগুলো আসলে পড়াটা খুব সহজ মনে হলেও ভিতর থেকে প্রশ্নগুলো আসলে আমরা কেউ পারি না। এই সহজ জায়গায় দেখা যায় অনেকের এ প্লাস চলে যায়। এ প্লাস চলে যাওয়া মানে কি, অ্যাডমিশনে তুমি এক ধাপ সবার থেকে পিছিয়ে আছো। অনেকেরই স্বপ্ন আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেই স্বপ্নটার কি করব ভাইয়া বলো? তো সেই কারণেই তোমাদের সামনে এইচএসসির যে বেসিকটা আমরা গড়ে দিতে চাই, সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসছি। সবাই খুব দ্রুত ক্লাস ক্লাসটাতে জয়েন করো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা অনেক দিন থেকে ক্লাস করো, এইচএসসি এর বাচ্চাদের সাথে পরিচয়টা একটু কম, তো এইচএসসি এর যারা বাচ্চারা আছো তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি তোমাদের স্বর্ণ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ তোমাদের সামনে কবি স্বর্ণেন্দ্রনাথ ইসলাম হিসেবে না এসে আজ একটু ভিন্ন ধারার একজন কবিকে নিয়ে আলোচনা করব। কেমন কবি? যেই কবির লেখার মধ্যে একটা ভারত্ব আছে। কেমন ভারত্ব সেটা নিয়েও কথা বলবো, কিন্তু সেই কথা বলার আগে তোমাদের একটা দায়িত্ব রাখতে হবে। সেই দায়িত্বটা হচ্ছে ভাইয়েরা যেই যে ফ্রিতে তোমাদের একটা পুরো গোছানো প্রিপারেশন করে দিচ্ছে, এবং একই সাথে তোমাদেরকে নিয়ে আমরা ব্যাচ শুরু করতেছি, এটা সবাইকে তো জানাইতে হবে, তাই না? তো যদি এতদিনে ভাইয়াদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, একটু ক্লাসটা শেয়ার করো। সবাই শেয়ার করলে আমরা আমাদের পড়ায় চলে যাব। আজ আমরা পড়বো তোমাদের এই কঠিনের হিসাবে, ঠিক আছে? কি বলো দেখি, তোমাদের এই কঠিনের হিসাবে তুলনামূলক বেশ কঠিন লাগা একটা কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, এটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেই আলোচনা শুরু হওয়ার আগে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন করো, ঠিক আছে? ওকে, আমরা আর 5 মিনিট অপেক্ষা করে আমাদের পড়া শুরু করে দিব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বু, ক্লাস নিচ্ছি অনলাইনে। আচ্ছা তো দেখি কে কে জয়েন করেছে সবাই। আচ্ছা ভাইয়া, আমরা আর বাচ্চা নেই। আচ্ছা, আমাদেরকে দিদার জয় বলতেছে, সে বড় হয়ে গেছে, অ্যাডাল্ট, বাট শিক্ষকের কাছে শিক্ষার্থীরা সব সময় বাচ্চাই থাকবে, এজের ডিফারেন্সটা যতটাই হোক। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা পরে করি। তোমাদের সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো দেখি। সবাই ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করে ফেলো, এবং আমরা আর কথা না বাড়িয়ে আমার পড়াটা শুরু করে দেব। ওকে, ঠিক আছে। কজন চলে এসেছো? আচ্ছা, অনেকেই চলে আসছে। আর কথা বাড়াবাদ, আমরা আগেই বলেছি আজকের ক্লাসের টাইটেল কি বলো দেখি? বাংলা পড়নি এমন ভাবে। আসলেই আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটাতে তোমাদের অনেক কিছু অনেক কঠিন লাগবে, কিন্তু এ পর্যন্ত এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা 90% কোশ্চেন মাত্র 4 ধরনের জায়গা থেকে হয়। আমি আজকে কোনো কবি পরিচিতি পড়াবো না, এগুলো সব তোমাদেরকে এইচএসসি 25 ব্যাচ। আজ শুধু একটা মাত্র টেকনিকে আমি তোমাদের 90% এমসিকিউ এখানে বসে স্বর্ণ ভাইয়ের সাথে খাইতে খাইতে মুখস্থ করাই দিব। সেটা কি, আসতেছি। আর তার বাইরে যারা এইচএসসি
কে বলো দেখি 25 ব্যাচ আছো, 26 ব্যাচের তো অনেক ডিটেলস, এক একটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে, এবং 25 ব্যাচের জন্য তোমাদের যে কি 69 টাকার ব্যাচে আমরা কত বলো দেখি। কালকে হচ্ছে ওরিয়েন্টেশন 15 তারিখ সন্ধ্যা 7টায়। যারা বলছো ভাইয়া আমাদের একদম ডিটেলস ক্লাস কবে থেকে শুরু হবে, আগামী কত তারিখ 15 তারিখ সন্ধ্যা 7টায় শুরু হবে। সেগুলোতে এক একটা ক্লাসে আমি বলছি এ পর্যন্ত এইচএসসি লাইফে তুমি কখনো এরকম করে বাংলা পড়োনি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে হ্যাঁ, এমসিকিউ অনেক হার্ড হয়, পারো না, কেন পারো না সেটা নিয়েও আলোচনা করছি। এমসিকিউ কোনোটাই কঠিন হয় না, তোমার পড়ায় ঝামেলা হয়। কি ঝামেলা সেটা নিয়েও বলছি। ওকে, সবাই ক্লাসে জয়েন হয়ে গেছে, আর কথা না বাড়াই। আজকে আজকে ভাইয়ার সাথে আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার এমন একটা টেকনিক পড়বো, যেই টেকনিকটা করলে তোমার এখান থেকে 90% এমসিকিউ হওয়া ফরজ। আমরা কোনো কবি পরিচিতি পড়বো না, আমরা ওগুলো পেইড ব্যাচে ওগুলো বেসিক জিনিস ওগুলো পড়ে নিব ডিটেলসে একটু আলোচনা করে। বাট আজকে যারা আছো যে কেন ভাইয়াদের কাছে তোমরা পড়বা সেটার প্রমাণ পাবা। আজকে আমরা কয়েকটা খাবার খাবো, সিম্পল একটা গল্প করতে আসছি। ভাইয়া ভাইয়া আমরা আজকে কি করব, খাবার খাবো। খাবারগুলো মাথায় ঢুকায় নাও। আমরা আজকে পিৎজা খাবো, আমরা আজকে বার্গার খাবো, আমরা আজকে কি খাবো, আইসক্রিম খাবো। 3টা খাবার ভাইয়া মাথায় মনে রাখো। আমরা আজকে কি খাবো বলো দেখি, একদম কারো পেটে যদি জায়গা না থাকে জায়গা করে নাও, ওয়াশরুমে যাও, ওয়াশরুম থেকে জায়গা করে আসে, ঠিক আছে? আমরা আজকে পিৎজা খাবো, আমরা আজকে বার্গার খাবো, এবং লাস্ট কি আমরা আজকে আইসক্রিম খাবো। কি বলতেছে ভাইয়া আবোল তাবোল দেখাচ্ছে। দেখো আমি কিংবদন্তির কথা বলছি থেকে লাস্ট গত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে 90% জ্ঞানমূলক কোশ্চেন। কত পার্সেন্ট? 90% জ্ঞানমূলক কোশ্চেন একটা টপিক থেকে আসে। সেটা কি? সেটা হচ্ছে এখানে পূর্বপুরুষ কিছু কথা বলবে, পূর্বপুরুষ কিছু কথা বলবে, কবি কিছু কথা বলবে, কবিতা শুনতে না জানলে তোমার কিছু সমস্যা হবে। এই 3টা টপিক যদি তুমি ক্লিয়ার করো, কি পূর্বপুরুষরা কোন কথা বলছে, কবি কোন কথা বলছে, আর কবিতা শুনতে না জানলে তোমার কি কি সমস্যা হবে, এই 3টা খাবার মনে রাখবা। বার্গার, তারপরে কি বলো দেখি পিৎজা, আর আইসক্রিম। ক্লিয়ার? ওকে, তো আমরা প্রথমেই এখন খাবো হচ্ছে বার্গার। আমরা প্রথমেই খাবো বার্গার, অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবির পূর্বপুরুষরা কোন কোন বিষয়ের কথা বলেছেন, ঠিক আছে? ওকে, ফি মাত্র 69 টাকা ভাইয়া, ফি মাত্র 69 টাকা। জাস্ট তোমাদের এই যে আমাদের স্টুডেন্ট নাম্বার ইনফরমেশন রাখার জন্য, সেই জন্যই যেন তোমাদের অ্যাডমিশনে আমরা আরো ভালো করে সার্ভিস দিতে পারি, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এগুলো সব করব ইনশাআল্লাহ, সেগুলো নিয়ে পরে আলোচনা। আজকে কোনো পড়াপড়ি নাই, ডিরেক্ট কবিতার লাইনে গিয়ে আমরা করে ফেলবো। দেখো কি বলেছি, কবির পূর্বপুরুষরা, জেনে রাখো কবির পূর্বপুরুষরা হচ্ছে বার্গার। কবির পূর্বপুরুষ কি? কবির পূর্বপুরুষ হচ্ছে বার্গার। আমরা এখন বার্গার খাবো। দেখো আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আচ্ছা ঠিক আছে, এখান থেকে কয়েকটা নরমাল জ্ঞানমূলক সাথে সাথে মনে করে ফেলবো। কি বলো দেখি, কাদের করতলে পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষদের করতলে পলিমাটির সৌরভ ছিল। কাদের? পূর্বপুরুষ। করতল মানে কি? এই যে ভাইয়ার হাতের তালু, না থাপ্পড় মারতেছি না, এই হাতের যে তালু সেটাকেই বলা হয় করতল। করতলে কিসের সৌরভ ছিল? পলিমাটির সৌরভ ছিল। এবং কি বলো দেখি, পূর্বপুরুষদের পিঠে কেমন ক্ষত ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। কেমন ক্ষত? রক্ত জবার মতো ক্ষত ছিল। কেন? কারণ এই পুরো কবিতায় পূর্বপুরুষদের বলা হয়েছে কৃতদাস। পূর্বপুরুষদের বলা হয়েছে কি? কৃতদাস। এবং সেই কবিতার থিম, ভাইয়া যে কোনো কিছু পড়ানোর আগে আমি একটা কবিতার থিম বলি যেন কবিতা ওটা বুঝতে পারো। এই কবিতায় তোমাকে কবিতা বলবে, বলতে বোঝাবে মুক্তির কথা। পূর্বপুরুষ হচ্ছে আদিম যুগের
বাংলায় যারা সংগ্রাম করে স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছে এমন মানুষদের কথা বলবে, এবং আমাদের মধ্যে যদি আমরা তাদের মতো মুক্তির চেতনা ধারণ করতে না পারি আমাদের কি কি প্রবলেম হবে এই কথাগুলো এই কবিতায় বলছে। বলার পরে লাস্টে আমাদের পূর্বপুরুষরা যেভাবে সংগ্রাম করছে আমরাও যেন সেভাবে সংগ্রাম করতে পারি, মুক্তির পথে চলতে পারি, স্বাধীনতার কথা বলতে পারি, অর্থাৎ সোজা কথা ইন্সপিরেশন নিতে পারি মুক্তির সংগ্রামের জন্য। এটাই হচ্ছে কবিতা। সোজা কথা এই কবিতা তোমাকে কি দিবে? এই কবিতা তোমাকে অনুপ্রেরণা দিবে। কিসের জন্য? তোমাকে অনুপ্রেরণা দিবে মুক্তির পথে চলার জন্য, স্বাধীনতার পথে চলার জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা কবিতার থিম জানি, এখন আমরা বেসিক তিনি, এই তিনিটাকে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। বলছি না বার্গার খাবো, আমরা এমন একটা বার্গার খাবো, দেখো সবাই বার্গার খাও না, বার্গারের উপরে একটা বান থাকে, ভিতরে একটা প্যাটি থাকে, তার নিচে আরেকটা বান থাকে। বাট আমাদের আজকের বার্গারটা হবে এত বড় বার্গার, ভিতরে প্যাটি থাকবে 6টা, অর্থাৎ কবির পূর্বপুরুষ হচ্ছে আমাদের খাওয়া বার্গার। এই বার্গারে কয়টা প্যাটি? 6টা প্যাটি, অর্থাৎ 6টা বিষয়ের কথা বলেছেন। কবির পূর্বপুরুষ কয়টা বিষয়ের কথা বলছে? 6টা বিষয়ের কথা বলছে। কি কি বলো দেখি। প্রথম কথা, অতিক্রান্ত পাহাড়ের কথা বলছে 1 নাম্বার। সবাই খাতা নাও, কেউ যদি খাতা না নিয়ে রাখো ঝটপট খাতা নিয়ে আসো ভাইয়া, অনেক কাজে লাগবে। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে অতিক্রান্ত পাহাড়ের কথা বলছে। তাহলে আমরা পড়তেছি আমাদের বার্গার, বার্গারটার মানে কি? মানে হচ্ছে পূর্বপুরুষ কোন কোন কথা বলছে। ঠিক আছে, তাহলে পূর্বপুরুষ বলেছে অতিক্রান্ত পাহাড়ের কথা, তারপরে কি? অরণ্যের কথা বলছে, তারপরে কি বলছে? সাপদের কথা বলছে, তারপরে কি বলো দেখি? পতিত জমি আবাদের কথা বলছে। পতিত জমি আবাদ, পতিত মানে কি? পতিত মানে হচ্ছে যে জমিটা ফেলে রাখা হয়, যে জমিতে নরমালি চাষবাস করা হয় না, পরিত্যক্ত জমি। এবং তারপরে 5 নাম্বার হচ্ছে কবির কথা বলছে, আর 6 নাম্বার হচ্ছে কবিতার কথা বলছে। তাহলে এই কবিতায় পূর্বপুরুষ দ্বারা আমরা আমাদের পূর্ববর্তীতে যারা মুক্তির জন্য সংগ্রাম করেছে, নিজেদের টিকে থাকার জন্য সংগ্রাম করছে, এমন মানুষদেরকে ইন্সপিরেশন নিচ্ছি। এবং সেই মানুষগুলো অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কয়টা বিষয় বলতো? 6টা। একটা বার্গার খাবো আম করে, প্যাটি থাকবে 6 লেয়ারের, 6টা প্যাটি। কি কি বলেছে? পূর্বপুরুষ বলেছে অতিক্রান্ত পাহাড়ের কথা, অরণ্যের কথা, সাপদের কথা, পতিত জমি আবাদের কথা, কবির কথা আর কবিতার কথা। ক্লিয়ার? এখান থেকে জেনে রাখো সাপদ শব্দের অর্থ হচ্ছে হিংস্র মাংসাশী প্রাণী। এটা বোর্ড পরীক্ষায় 3 বার আসা প্রশ্ন, নোট করে ফেলো। সাপদ শব্দের অর্থ কি? হিংস্র বা মাংসাশী প্রাণী হচ্ছে সাপদ। ঠিক আছে, পতিত জমি মানে পরিত্যক্ত জমি, কবিতা এবং কবির কথা বলছে। ক্লিয়ার? মুখস্থ হয়ে গেছে না এখনই? কি কি? অতিক্রান্ত পাহাড়, অরণ্য, সাপদ, পতিত জমি, কবি, কবিতা। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের পরের খাবারে যাই। আমরা বার্গার খাইলাম, একটু ঢেকুর তুলে নেই। ঠিক আছে, বার্গার খাওয়া শেষ, আমরা এখন একটা পিৎজা খাবো। আমরা এখন কি খাবো? পিৎজা। পিৎজাটা হবে অনেক বড়। কেন? দেখো, একটা পিৎজার উপরে, পিৎজার আকার ধরো, পিৎজার স্লাইস হয় এরকম, নরমালি 4টা 5টা স্লাইস হয়। আমরা এখন যে পিৎজাটা খাবো সেই পিৎজার স্লাইস হবে একেবারে অনেকগুলো। কেন? আমরা দেখতেছি কি সেটা। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা সেই পিৎজার দিকে চলে যাই। ঠিক আছে, ওকে। সো সেই পিৎজাটা হচ্ছে আমরা জানলাম পূর্বপুরুষ 6টা বিষয়ের কথা বলছে। এবার কবি নিজে, হ্যাঁ আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি নিজেও কিছু কথা বলছে। তাহলে কবির নিজের কথাগুলো কি? কবির নিজের কথাগুলো হচ্ছে আমাদের পিৎজা। আমরা এখন একটা সেই বড় পিৎজা খাবো যেটা হচ্ছে কবি নিজের বলা কথা, অর্থাৎ কবি কোন কোন বিষয়ের কথা বলেছে। ঠিক আছে, ওকে। সো চলো প্রথমেই আমরা যাই, কি বলো দেখি। এই যে
প্রথমেই চলে আসবে দেখো একদম শুরুতে, কি সেটা বলো দেখি। এই যে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। 1 নাম্বার নোট করে ফেলো, কি বলো দেখি। 1 নাম্বার, কবি কিসের কথা বলেছে? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। একটা টপিক পড়বা, 2টা উত্তর হয়ে যাবে। কেমন স্বপ্ন? উচ্চারিত সত্যের মতো। তাহলে প্রথম কথা, কবি কি বলেছেন? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা 1 নাম্বার, মাথায় মুখস্থ করে ফেলো। আমাদের পিৎজার প্রথম লেয়ার কি বলো দেখি? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছে। তারপর পিৎজার 2 নাম্বার লেয়ারে আমরা চলে যাই, ঠিক আছে? ওকে, 2 নাম্বার লেয়ার হচ্ছে, 1 নাম্বারে কি ছিল? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। নোট করো, এটা কে বলছে? কবি বলেছে। উচ্চারিত সত্যের মতো স্বপ্ন, ঠিক আছে? স্বপ্নের কথা বলছে 2 নাম্বার। 2 নাম্বার বলেছে উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছে। কেমন জানালা? যে জানালাটা কিসের আগুনে আলোকিত? উনুন। উনুন মানে হচ্ছে চুলা। তাহলে চুলার আগুনে আলোকিত জানালা। ধরো একটা জানালা আছে, একটা ঘরে তুমি আটকা পড়ে আছো, জানালা কি মুক্তির প্রতীক না? সেম ওয়েতে একটা অন্ধকার ঘরে চুলা জ্বলছে, তুমি ওই চুলায় দেখতে পাচ্ছ যে জানালাটা জ্বলে আছে, তোমার মুক্তির রাস্তা দেখাচ্ছে তোমাকে, এই অর্থে এটা ব্যবহার হয়েছে। তাহলে কি বলো দেখি? উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলেছে কবি। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা কিসের আগুনে আলোকিত? উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছে। 3 নাম্বারে চলে যাই, কবি কার কথা বলেছেন? কবি তার মায়ের কথা বলছেন। 3 নাম্বার কি? কবি কার কথা বলেছেন? কবি তার মায়ের কথা বলেছেন। এই মাকে, এই মা হচ্ছে দেশমাতৃকা। এই মাকে বলো দেখি। এই মা হচ্ছে দেশমাতৃকা। কি বোঝানো হয়েছে? হ্যাঁ, কবিতা বলতে বোঝানো হয়েছে মুক্তি। সোজা কথা, মুক্তি এবং মুক্তির চেতনাকে বোঝানো হয়েছে। একদম প্রথমেই বলে দিছি ভাইয়া, ঠিক আছে? ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে আর কিসের কথা? এই লাইনটা সবাই ভুল করো। তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এটা কি কবির কথা? না, এটা আমাদের পিৎজার খাবার না, এটা অন্য খাবার। একবারে খায় ফেলা যায় এমন একটা খাবারের নাম বলো তো? আপেল। আপেলের কোনো লেয়ার থাকে না, একটা ফল। তো কবির মা এই পুরো কবিতায় একটা কথাই বলছে, এটা পাশের পড়া, একটু খালি মনে রাখো। কবি বলছে এই পর্যন্ত পাইছি 3টা কথা। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা, কবি মায়ের কথা বলছে। 3টা কথা। কবির মা এই পুরো কবিতায় ঠুস করে মাত্র একটা আপেল খাইছে। সেটা কি? সেটা হচ্ছে প্রবাহমান নদী তাকে ভাসিয়ে রাখে, যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে। এটা কার কথা? ট্রিপল স্টার, কবির মায়ের কথা। কার কথা? কবির মা বলেছে যে কোনো একটা নদী যদি প্রবাহে ভাসতে থাকে, কেউ যদি সাঁতার না জানে, সেই তার সাথেই সে ভেসে চলে যেতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে একদম খুব ভালো মতো মাথায় ঢুকায় ফেলো যে কবির মা একটা মাত্র কথা বলছে। কি কথা? প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এটা কার কথা? কবির মায়ের কথা। ঠিক আছে? আমরা একটু খুব বেশি জাঙ্ক ফুড খাচ্ছিলাম, এই জন্য আপেল খায় পেটটা একটু ঠিক করলাম। আমরা আবার আমাদের আগের টপিকে চলে যাই। আমরা পেয়ে গেছি 3টা কথা, আমাদের পিৎজার 3টা লেয়ার পেয়ে গেছি, 3টা স্লাইস, তাই না? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা, কবি মায়ের কথা। তারপর হচ্ছে আরো কি? কবি কিংবদন্তির কথা বলছে। 4 নাম্বার হচ্ছে কবি কিসের কথা বলে? কিংবদন্তির কথা বলে। কিংবদন্তির কথা বলে। তারপরে কিসের কথা? পূর্বপুরুষের কথা বলে। 5 নাম্বার। 5 নাম্বার কিসের কথা বলে? পূর্বপুরুষের কথা বলে। 6 নাম্বার বিচলিত স্নেহের কথা। কেমন স্নেহ? বিচলিত স্নেহ, বারবার বোর্ড পরীক্ষায় আসছে। 6 নাম্বার
বিচলিত স্নেহের কথা বলে। তারপরে কিসের কথা বলে, কেমন কার মৃত্যুর কথা, 7 নাম্বার গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলে। কবি কার মৃত্যুর কথা, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলে। তারপরে কবি আমি আমার ভালোবাসার কথা বলছি। এখানে ভালোবাসা হচ্ছে কি বলো দেখি, আপনজনের কথা, আমি আমার ভালোবাসার কথা বলছি। ঠিক আছে, তাহলে দেখো অলরেডি 8টা টপিক পেয়ে গেছি। প্রথমেই কি বলো দেখি, উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা 1 নাম্বার। তারপরে উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা 2 নাম্বার। 3 নাম্বার কবির মায়ের কথা। 4 নাম্বার কিংবদন্তির কথা। 5 নাম্বার পূর্বপুরুষের কথা। 6 নাম্বার বিচলিত স্নেহের কথা। 7 নাম্বার গর্ভবতী বোনের কথা। 8 নাম্বার হচ্ছে ভালোবাসার কথা। কি বলো দেখি, গর্ভবতী বোনের শুধু কথা না, গর্ভবতী বোনের মৃত্যুর কথা। এখান থেকে ভিতর থেকে আবার এমসিকিউ, কবি কেমন স্নেহের কথা বলছে, বিচলিত স্নেহের কথা বলছে। কবি কার মৃত্যুর কথা বলছে, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছে। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি আমাদের কয়টা লেয়ার পেয়ে গেছি, 8টা লেয়ার তুলে ফেলছো। আমরা সামনে আগাই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তারপরে চলো আমরা তারপরে যাই। 8টা পাইলাম। 9 নাম্বার, 9 নাম্বার কি, কবিতার ভাইয়ের কথা বলেছে। বোন বলল, মা বলল, ভাই কেন বাদ যাবে, তাহলে কবিতার কি বলো দেখি, ভাইয়ের কথা বলেছেন। ঠিক আছে, তারপর কবি আবার কি বলে, আবার কিংবদন্তির কথা বলে। একবার যেহেতু বলছে আমাদের আর দরকার নাই, পূর্বপুরুষের কথা বলে এটারও আর দরকার নাই, শেষ। ঠিক আছে, ওকে। তারপরে 10 নাম্বারে যাই, কি বলো দেখি, 10 নাম্বারে দীর্ঘ দেহ পুত্রগণ। দীর্ঘ দেহ পুত্রগণ, এই দীর্ঘ দেহ পুত্রগণ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে বলো দেখি, দীর্ঘ দেহ পুত্রগণ দ্বারা সোজা কথা আমাদের শক্তি সামর্থ্যকে বোঝানো হচ্ছে। এটা নিয়ে অনেক বইয়ে ভুল লেখা যে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, দীর্ঘদেহ। না ভাইয়া, এটা আমাদের পূর্বপুরুষদের জন্য বলা হয়নি, বলা হয়েছে আমাদেরকে, যে আমরা শক্তি সামর্থ্য, আমাদের দেহে শক্তি আছে, আমাদেরকে বলছি যে কি, আমাদেরকে মুক্তির সংগ্রামে শক্তিশালী ভাবে নামতে হবে। তাহলে 10 নাম্বার কার কথা বলেছে কবি, দীর্ঘ দেহ পুত্রগণ। তারপরে কি বলো দেখি, মায়ের কথা তো আগেই বলে ফেলছে, বোনের মৃত্যুর কথাও আগেই বলে ফেলছে, ভাইয়ের কথাও বলে ফেলছে, ভালোবাসার কথাও বলে ফেলছে। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে 11 নাম্বার, কি, কবি আর কবিতার কথা। কবি আর কবিতার কথা, শেষ। তাহলে আমরা কয়টা পাইলাম বলো দেখি, 11টা। অবশ্যই আবার রিপিট করব, আমরা টোটাল পাইলাম এত বড় একটা পিৎজা, পিৎজার মধ্যে স্লাইস কয়টা, 11টা। বার্গার খাইছি 6টা, রিভিশন হয়ে যাক। বার্গার 6টায় কি কি ছিল, অতিক্রান্ত পাহাড়, অরণ্য, সাপদ। তারপর কি, তারপর হচ্ছে পতিত জমি, কবি আর কবিতার কথা। ক্লিয়ার। তারপরে আমরা কোথায় গেলাম, তারপরে আমরা গেলাম হচ্ছে কবি নিজে কোন কোন বিষয়ের কথা বলেছে। ঠিক আছে, তাহলে কবি নিজের বলা কথার মধ্যে আমরা কি কি পেলাম বলো দেখি, উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। কি বলো দেখি, 1 নাম্বার উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। 11 লেয়ারের খাবার, কয় লেয়ারের পিৎজা, 11 স্লাইসের পিৎজা। উচ্চারিত সত্যের মতো স্বপ্ন, এখন একসাথে সব রিভিশন হয়ে যাবে। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন কবি। 2 নাম্বার কি বলো দেখি, উনুনের আগুনে আলোকিত, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা। উনুনের আগুনে আলোকিত কেমন জানালা, উজ্জ্বল জানালার কথা বলে। তারপরে হচ্ছে কবি কার কথা বললেন, কবিতার মায়ের কথা বলেছে।
তারপরে 4 নম্বরে বললো কিংবদন্তির কথা, কিং লিখলাম। 5 নম্বরে বললো পূর্বপুরুষের কথা। ওকে, তারপরে কিসের কথা বললো বলো দেখি? তারপরে বললো হচ্ছে কবি 6 নম্বরে বিচলিত স্নেহের কথা। কেমন স্নেহ? বিচলিত স্নেহের কথা। 7 গেল। 8 নম্বরে বললো কি বলো দেখি? গর্ভবতী বোনের মৃত্যুর কথা। সরি, 5, 6, 7, সরি, গর্ভবতী। 7 নম্বরে বললো গর্ভবতী বোনের মৃত্যুর কথা। তারপরে কি বলো দেখি? 8 নম্বরে বললো কার কথা বলো দেখি? ভালোবাসার কথা। কিসের কথা? ভালোবাসার কথা। 9 নম্বরে বললো কবিতার ভাইয়ের কথা। কিসের কথা? ভাইয়ের কথা বললো। 10 নম্বরে দীর্ঘদেহ পুত্রগণ বা আমাদের কথা বলছে। দীর্ঘদেহ পুত্রগণ বা আমাদের কথা বলছে। 11 নম্বরে গিয়ে তিনি লাস্ট ফিনিশিং দেন কি বলে? কবি অ্যান্ড কবিতা। এটাকে 12 ধরতে পারো, এই আর কি, 11 আর 12। ঠিক আছে, তাহলে এই যে আমাদের খাবার কয়টা? আমাদের খাবার হয়ে গেল পিৎজা। এত বড় একটা পিৎজা, পিৎজায় স্লাইস আছে 11টা। ক্লিয়ার? আশা করি তোমাদের মুখস্থ এখানেই হয়ে যাবে। ভাইয়ের সাথে একবার মনে মনে বলো দেখি। শুরুতে উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা। মায়ের কথা। কিংবদন্তির কথা, পূর্বপুরুষের কথা। গর্ভবতী বোনের মৃত্যুর কথা। বিচলিত স্নেহের কথা। আর কি? ভালোবাসার কথা। ভাইয়ের কথা। দীর্ঘদেহ পুত্রগণের কথা। কবি এবং কবিতার কথা। এই যে শেষ। আর কিছু বাকি আছে বলো দেখি? এই হয়ে গেল তোমাদের আরেকটা খাবার, যে কবি আসলে কোন কোন টপিক নিয়ে কথা বলছে। এরপরে আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা এই নিচ থেকে উপর পর্যন্ত চলে যাবে। মানে কি? মানে হচ্ছে আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম কেন বলতেছি ভাইয়া? দেখো, আইসক্রিমকে তুমি যদি ঠান্ডা জায়গায় না রাখো সে গলে যাবে। অর্থাৎ আইসক্রিমকে একটা কাজ না করলে আরেকটা অকাজ হবে, তাই তো? সেম হচ্ছে, তুমি যদি কবিতা শুনতে না জানো, কি বলো দেখি? তুমি যদি কবিতা শুনতে না জানলো তাহলে তোমার অনেকগুলা প্রবলেম হবে। কি সেই প্রবলেম? সেটাই আমরা এখন পড়ব। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এখন তারপরে চলে যাব। এই যে বারবার বলে যে কবিতা শুনতে জানে না, তার কি কি হবে, এটার জন্য সুন্দর একটা আমরা ছক করছি, সেই ছকটা থেকেই পড়ি। দেখো, ডিরেক্ট কবিতা পড়বো যখন ক্লাসে, যেহেতু আগামী দিন থেকেই শুরু, ফ্রি ক্লাস আজকে থেকেই তোমাদের শেষ। এখনো যারা ভর্তি হওনি, আমরা মেবি তোমাদের প্রথম ব্যাচটা এখনই ক্লোজ করে দেব। প্রথম ব্যাচ সবার আগে ক্লাস পাবা। তো তোমাদের জন্য রিকোয়েস্ট ভাই, দরকার হইলে তুমি দিতে না পারো, তোমার জাস্ট ইনফরমেশন রাখার জন্য এই টাকাটা অফার করা। খুব প্রবলেম, মাত্র 69 টাকা দিতে না পারা এমন অবস্থায় তোমরা কেউ নাই, তাই না? তো সেই কথাটা জাস্ট পেজে জানাইও যে এই প্রবলেম ফেস করতেছো, 1-2 দিনে দিবা। অ্যাটলিস্ট আগামীকালের ওরিয়েন্টেশন ক্লাস থেকে পরের দিনের ক্লাসগুলো মিস করিও না। এইচএসসি 25 ব্যাচ স্পেশালি বলতেছি, যারা এখনো ক্লাস করতেছো ভর্তি না হয়। ঠিক আছে, তো চলো দেখো কি কি হবে। কি কি হবে আমরা সেটাই দেখব। কি হবে বলো দেখি? প্রথম কথা, যে কবিতা শুনতে জানে না তার প্রবলেম হবে 9টা। কয়টা? 9টা। কয়টা প্রবলেম হবে? 9টা প্রবলেম হবে। অর্থাৎ দেখো, তোমরা মাঝে মধ্যে কোন আইসক্রিম খাও না? এই যে একটা কোন আইসক্রিমের মধ্যে, এটা ধরো ম্যাঙ্গো ফ্লেভার, এটা ধরো স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দেয়, তার উপরে ভ্যানিলা দিয়ে দিল, তার উপরে চকলেট দিয়ে দিল, তারপরে বাটারস্কচ দিয়ে দিল। এরকম এরকম করে আমাদের আইসক্রিমটা হয়ে যাবে 9টা ফ্লেভারের আইসক্রিম, 9 তলা আইসক্রিম। ঠিক আছে, কবিতা শুনতে না জানলে তোমার 9টা প্রবলেম হবে। কি কি? যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে। প্রথম কথা, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে?
সে ঝড়ের আর্তনাদ শুনবে, 1 নাম্বার। 2 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে কি থেকে বঞ্চিত হবে? দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। জেনে রাখো, এটা যেহেতু পড়াচ্ছি মাঝে মধ্যে যে আমরা আসলে কত ডিপলি ব্যাখ্যাগুলো পড়বো, একটা উদাহরণ দিই। দেখো, এই যে দিগন্ত, দিগন্ত মানে কি? দিগন্ত শব্দের অর্থ হচ্ছে সীমার অন্ত পর্যন্ত, তোমার সামনে যত দূর চোখ যায় যে সীমাহীন জায়গা, সেটাই হচ্ছে দিগন্ত। তুমি দিগন্তে দৌড়াইতে পারবা কখন? যখন তুমি মুক্ত থাকবা, তাই না? অর্থাৎ তুমি স্বাধীন থাকবা। তো সোজা কথা, কবিতা শোনা মানে কি? মুক্তির চেতনা নিজের মনে ধারণ করা। এই কবিতার থিমই এটা, কবিতা হচ্ছে মুক্তির চেতনা। কবিতা শোনা মানে মুক্তির চেতনা নিজের মধ্যে ধারণ করা। তুমি যদি মুক্তির চেতনা নিজের মধ্যে ধারণ না করো, তোমার প্রবলেম হবে কয়টা? 9টা। কয়টা প্রবলেম? 9টা প্রবলেম হবে। কি কি? কবিতা শুনতে না জানলে তুমি ঝড়ের আর্তনাদ, অর্থাৎ কি বলো দেখি, তোমার মনে শঙ্কা, কষ্ট, তারপরে কি এই বিষয়গুলো থাকবে। তারপরে তুমি যদি কবিতা শুনতে না জানো, দিগন্তের অধিকার অর্থাৎ স্বাধীনভাবে চলার অধিকার তুমি হারায় ফেলবা, অর্থাৎ তুমি দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবা। ঠিক আছে? তো চলো, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? সে ঝড়ের আর্তনাদ শুনবে। কি থেকে বঞ্চিত হবে? 2 নাম্বার, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। 3 নাম্বার, ট্রিপল স্টার, যে কবিতা শুনতে জানে না সে কি থেকে যাবে? আজন্ম কৃতদাস থেকে যাবে। আজন্ম শব্দের অর্থ হচ্ছে জন্ম থেকে, অর্থাৎ সে জন্মাবেও কৃতদাস হিসেবে এবং পুরো জীবনও সে কি বলো দেখি, সে পুরো জীবন কৃতদাস থেকে যাবে। তারপরে 4 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে কোথায় ভাসতে পারবে না? সে নদীতে ভাসতে পারবে না। 5 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে কিসের সাথে খেলা করতে পারবে না? মাছের সঙ্গে খেলা করতে পারবে না। তারপরে হচ্ছে, হ্যাঁ, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস 7টায় এবং বাকি ক্লাসের রুটিন একদম সকাল 11টা থেকে শুরু হবে, টানা ক্লাস চলতে থাকবে ভাইয়া পেইড ব্যাচে, কোনো থামাথামি নাই। ওকে? তো 6 নাম্বার কি? যে কবিতা শুনতে জানে না সে কি কোথায় গল্প শুনতে পারে না? মায়ের কোলে শুয়ে সে গল্প শুনতে পারে না। 7 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে কার জন্য মরতে পারে না? সন্তানের জন্য মরতে পারে না। ট্রিপল স্টার কোশ্চেন। এই কবিতায় যে এতগুলো ব্যাখ্যা আছে, এখন যদি পড়াইতে যাই ক্লাসটা অলরেডি 2.5 ঘন্টা হয়ে যাবে। এই কবিতাটা খুবই ডিপ। তোমরা অনেকে ভাবো খুবই সহজ, বিদ্রোহী কবিতাকে কঠিন মনে করো, না ভাই, ওটা শব্দার্থ জানলেই শেষ। বাট এই একটা ভেজাইল্লা কবিতা, লাইনে লাইনে লুকানো অর্থ। কেমন? দেখো, এই সন্তান মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এই সন্তান মানে কি? ভবিষ্যৎ প্রজন্ম। অর্থাৎ তুমি যদি কবিতা শুনতে বা মুক্তির চেতনা ধারণ করতে না পারো, তাহলে তুমি কি তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আত্মাহুতি বা আত্মত্যাগ করতে পারবা না। তোমার মধ্যে মুক্তির চেতনা না থাকলে তুমি পরবর্তী প্রজন্মকে একটা ভালো পৃথিবী বা মুক্ত দেশ উপহার দিতে পারবা না, তুমি তাদের জন্য আত্মত্যাগ বা মরতে পারবা না। ঠিক আছে? তারপরে 8 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে কি বলো দেখি, কি ধরে রাখতে পারে না? সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমরা বিদ্রোহী কবিতায় পড়ছি না, সূর্য মানে কি? রণতুর্য। রণতুর্য মানে কি? বিদ্রোহের চেতনা। তো সোজা কথা, যার মধ্যে মুক্তির চেতনা নাই তার মধ্যে বিদ্রোহের চেতনাও থাকবে না, সে মনের মধ্যে রণতুর্য বা বিদ্রোহী চেতনাটাকে ধারণ করে রাখতে পারবে না। এন্ড দ্য লাস্ট ওয়ান কি বলো দেখি, যে কবিতা শুনতে জানে না সে কোথায় যেতে পারবে না? সে ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। তার মধ্যে যেহেতু বিদ্রোহের চেতনাই নাই, সে যুদ্ধে যাবে কিভাবে? তাহলে কবিতা শুনতে না জানলে প্রবলেম হবে, আমরা কি খাবো? আমাদের 9 তালা আইসক্রিম গলে যাবে। কবিতা শুনতে না জানলে আমাদের কয় তালা আইসক্রিম? 9 তলা আইসক্রিম গলে যাবে। গলে গিয়ে কি হবে? গলে গিয়ে নষ্ট হয়ে যাবে। কি কি? একদম প্রথম থেকে চোখ বন্ধ করে ভাইয়ার সাথে মনে করার ট্রাই করো দেখি, মনে থাকতেছে কিনা। আমার ক্লাসে এটাই এনশিওর করার চেষ্টা করি যেন আমার সাথে পড়তে পড়তে তোমাদের পড়াগুলো মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, রবিউল ইসলাম, ঠিক আছে, ওকে।
হ্যাঁ, অনেক ভেজাল আছে, এই জন্যই আজকে আমরা জাস্ট হচ্ছে কবির পূর্বপুরুষরা 6টা বিষয়, কবি নিজে 11টা বিষয়, তারপর কবিতা শুনতে না জানলে 9টা বিষয় এবং একটা বোনাস বিষয় দিব। ঠিক আছে, তাহলে চলো। যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ। যে কবিতা শুনতে জানে না সে কি থেকে বঞ্চিত হবে? দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। কবিতা শুনতে না জানলে কে কি থেকে যাবে? একজন একজন আজন্ম কৃতদাস থেকে যাবে। কবিতা শুনতে না জানলে কোথায় ভাসতে পারবে না? নদীতে ভাসতে পারবে না। কবিতা শুনতে না জানলে কি বলো দেখি, কিসের সাথে খেলা করতে পারবে না? মাছের সঙ্গে খেলা করতে পারবে না। কবিতা শুনতে না জানলে কোথায় গল্প শুনতে পারবে না? মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। কবিতা শুনতে না জানলে কি কেন মরতে পারবে না কেউ? নিজের সন্তানের জন্য, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেউ মরতে পারবে না। কবিতা শুনতে না জানলে কি করতে পারবে না? হৃদয়ে কি, হৃদয়ের বা হৃৎপিণ্ডে সূর্যকে ধারণ করতে পারবে না। এন্ড দ্য লাস্ট ওয়ান কি? কবিতা শুনতে না জানলে ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। শেষ না? আমাদের একেবারে পানি পানি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তা এখন তোমাদের জন্য আরেকটা জিনিস বোনাস, সেটা খুব ভালো মতো নোট করবা। এটা কোনো জায়গায় এই টপিকগুলো রিসেন্ট আমাদের গতবারের হচ্ছে অ্যাডমিশনের লেকচার শিট লিক হওয়ার পর থেকে তোমার স্বর্ণ ভাইয়ের শিট থেকে বেশ কয়েকটা গাইডে একদম সেম টু সেম লেখা কমাদারি সহ তুলে দিচ্ছে। এখন কিচ্ছু করার নাই। ঠিক আছে, অ্যাডমিশনে তোমাদেরকে যখন আমরা পিডিএফ গুলো ফ্রিতে দিয়ে দেই, অনেক প্রকাশক খালি এরকম হাত পেতে থাকে, যেই যে এরা লিক করছে এদেরটা দিয়ে একটা সুন্দর সাজেশন বানাই দিব, বাচ্চারা ভালো মনে করবে। বাট এটা আমি রিসেন্টলি পড়াচ্ছি, সেই জন্য এই টপিকটা পাবা না। এই টপিকটা নোট করো। সেটা কি বলো দেখি? এই কবিতায় কবি কবিতাকে কয়েকটি বিষয়ের সাথে তুলনা করেছে। কি বলো দেখি? কবিতাকেও কয়েকটি বিষয়ের সাথে তুলনা করা হয়। সেটা কি? একটা নতুন খাবার আমরা বানায় ফেলি। ঠিক আছে, ওকে। নতুন একটা খাবার আমরা কি খাইলাম? বার্গার খাইলাম, পিৎজা খাইলাম, আইসক্রিম খাইলাম। এখন আর কোন খাবার খাবা বলো? আচ্ছা, আমরা এখন বাঙালি হয়ে যাই, ভাত আর ভর্তা খাই। ঠিক আছে, ভাত হচ্ছে আমাদের কবিতা, আর কবিতাকে কয়েকটা ভর্তার সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, আমরা এখন এমসিকিউ অনেক সলভ করাবো ভাইয়া ইনশাল্লাহ। এমসিকিউ আমাদের ক্লাসে এটাই তোমাদের সবচেয়ে বেশি রাখতে হবে বেসিক ক্লাসের পর। ধরো একদিন তোমাদের পদ্মের ডিরেক্ট এমসিকিউ সলভ হবে, একদিনে মনে করো 150, 250, 3 ঘন্টার মতন এমসিকিউ সলভ করে আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো চলো, আমরা যেখানে ছিলাম যে কবিতা হচ্ছে আমাদের ভাত, একে কয়েকটা ভর্তার সাথে তুলনা করা হয়। তো প্রথম হচ্ছে কবিতাকে কিসের সাথে তুলনা করা হয়? রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ। কবিতা কি? কবিতা হচ্ছে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ। এক নাম্বার গেল। কবিতা কি? রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে কবিতা। তারপর একসাথে জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ হচ্ছে কবিতা। কবিতা 1 নাম্বার কি বলো দেখি? রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কি? কবিতা, অর্থাৎ আমাদের ভর্তা হচ্ছে এটা হচ্ছে ভাত। 1 নাম্বার ভর্তা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে কবিতা। 2 নাম্বার কি বলো দেখি? 2 নাম্বার হচ্ছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বার। কবিতাকে কয়টা বিষয় পাইলাম? 3টা বিষয়ের সাথে অলরেডি তুলনা করা হয়েছে। তারপর সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, অর্থাৎ সুপুরুষ ভালোবাসার কিসের সাথে কবিতাকে তুলনা করা হয়েছে? সঙ্গীতের সাথে তুলনা করা হয়েছে। 4 নাম্বার সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। এটাও কি কয় নাম্বারের সাথে তুলনা করা হইলো বলো দেখি? 5। এখানেই শেষ না,
আরো আছে, আমরা জাস্ট তুলনাগুলো একবার তোমাকে কবিতার লাইনে দেখাই দেই, বই খুলে নোট করে ফেলতে পারবা। এই যে লাস্ট ওয়ান, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, 6 নাম্বার শেষ। অর্থাৎ আমাদের কবিতা হচ্ছে ভাত, একে 6 ধরনের ভর্তা দিয়ে আমরা খাবো। কয় ধরনের ভর্তা? 6 ধরনের ভর্তা দিয়ে খাবো। অর্থাৎ কবিতাকে 6টি বিষয়ের সাথে তুলনা করা হয়। এখন ভাইয়ার সাথে খুব ঠান্ডা মাথায় মুখস্থ করে ফেলো, ঠিক আছে? কি কি? 1 নাম্বার, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, সেম লাইন আরো একবার বলা আছে। 2 নাম্বার হচ্ছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্যর জায়গায় শুধু বসায় দিবা মুক্ত। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, আবার জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ হচ্ছে কবিতা। দুইটা বিষয়ের সাথে তুলনা হয়ে গেল। 3 নাম্বার, কর্ষিত জমির কিসের সাথে? শস্য দানার সাথে কবিতাকে তুলনা করা হয়। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ, প্রতিটি মুক্ত শব্দ কবিতা 1 2। 3 নাম্বার, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা, এটাও হচ্ছে কবিতা। তারপরে আমাদের লাস্টে বাকি 3টা কি বলো দেখি? বাকি 3টা হচ্ছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এন্ড দ্য লাস্ট 6 নাম্বার, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ হলো কবিতা। তাহলে আমরা পেলাম আমরা 4 ধরনের খাবার খাইলাম, বার্গার খাইলাম প্যাটি দিয়ে, 6টা প্যাটি। অর্থাৎ আমাদের কি বলো দেখি? আমাদের যে পূর্বপুরুষরা আছেন, পূর্বপুরুষরা কয়টা বিষয়ের কথা বলছেন? পূর্বপুরুষরা বলেছেন 6টা বিষয়ের কথা, কবি নিজে বলেছেন 11টা বিষয়ের কথা, প্রবলেম হবে 9টা বিষয়ের জন্য, এবং লাস্টে আমরা ভাত আর ভর্তা খাইলাম, ভাত খাইলাম 6 ধরনের ভর্তা দিয়ে। ঠিক আছে? এই ছিল আমাদের একদম বেসিক এমসিকিউ এর জন্য, যেখান থেকে 70% তুমি কোশ্চেন পাবা। আর বাকি জ্ঞানমূলক আরেকটু আছে, আমি বলেছি জ্ঞানমূলক থেকে 90% কোশ্চেন হয় এই কবিতায়, এর মধ্যে 70% অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেছে। এই জায়গা থেকেই এলোমেলো ভাবে এমসিকিউ সলভ করতে যাবা, বাকি আর অল্প কিছু অংশ বাদ আছে। সেই অল্প কিছু অংশ যখন কবিতা আমার সাথে ব্যাখ্যা পড়বার ডেপথে একটু সময় লাগবে, এই কবিতাটা একটু গভীর, তো একটু গভীরভাবে সৃজনশীলের জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেটা নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে আর ফ্রিতে মনে হয় না দেখা হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে 26-এর, স্পেশালি যারা আছো তোমাদের তো পেইড ব্যাচে এই কবিতারই 2টা ক্লাস পাবা খুব সুন্দরভাবে, অনেক সময় নিয়ে পড়তে পারবা। আর 25 এখন যে কয়টা ক্লাস পাও একটা ক্লাসও বাদ দেওয়া যাবে না। আগামীকাল থেকে ওরিয়েন্টেশন, যদি ভর্তি না হয়ে থাকো ঝটপট ভর্তি হও। এ পর্যন্তই আজকের ক্লাস। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলো, ভাইয়া তোমাদেরকে খাওয়াইতে খাওয়াইতে পড়াই দিলাম, আর কি দিতে বলো? বার্গার খাওয়াইলাম 6টা প্যাটি দিয়ে, 11টা স্লাইসের পিৎজা খাওয়াই দিলাম, 9টা ফ্লেভারের আইসক্রিম খাওয়াই দিলাম, 6 ধরনের ভর্তা দিয়ে ভাত খাওয়াই দিলাম, তাই না? এখন শুধু এভাবেই মনে রাখবা, ব্যাস একদম ইনশাআল্লাহ তোমরা খুব ভালো মতো এই কবিতার এই বেসিক জ্ঞানমূলক এমসিকিউ গুলো শেষ করে ফেলতে পারছো। ঠিক আছে না? এফআরসি এর ক্লাস শুরু হবে সকাল 10টা এবং 11টা থেকে। এই থেকে তোমাদের ক্লাস শুরু। তারপর হচ্ছে 11টায় আছে, তারপরে স্লটটা 2টায়, তারপরে স্লটটা 5টায়, তারপরে 7টায় এবং রাত 9টায়। এই অনুযায়ী তোমাদের রেগুলার প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হইতে থাকবে। ঠিক আছে? ওকে। সৃজনশীল নিয়েও ডিটেইলসে দেখা হবে ইনশাআল্লাহ। সৃজনশীল নিয়েও কিভাবে লিখতে হয়, কিভাবে কি, সব নিয়েই আমরা ইন ডিটেইলসে করব। এই জন্যই তোমাদের বলতে গেলে তোমাদের আমাদের অ্যাডমিশনে দরকার, কেননা অ্যাডমিশনে এই তোমাদের বেসিক ভালো না থাকলে, রেজাল্ট ভালো না থাকলে তোমরাই পরে হাহুতাশ করবা। তাই এখন থেকে আমাদের সাথে এইচএসসিটা ভালোভাবে দাও, তারপরে ইনশাআল্লাহ আমরা অ্যাডমিশনেও সেই রকম একটা রেজাল্ট করব। ঠিক আছে? ওকে, তাহলে ওকে, কালকে ওরিয়েন্টেশন 7টায় ভাইয়া। আচ্ছা, শেষেরটা আরেকবার বলতেছি, ওকে? যে বলছো যেহেতু, আর অন্যদের যদি হয়ে থাকে ওকে। আর আমাদের এটাই স্পেশালিটি, তোমাদের লাস্টে আমি সময় দিব যত কনফিউশন আছে ক্লিয়ার করে নিবা ভাইয়া ইনশাআল্লাহ। অ্যাডমিশন পড়াইতে পড়াইতে
তোমাদের এত ডিপে চলে গেছি, এতগুলো বই, তোমাদের বেশ কিছু পপুলার বইয়ের মধ্যেও এখন আমার ক্লাসের পড়াগুলো পড়ো, দেখবা ভাইয়ার পড়াগুলো এই বইগুলোতে দেওয়া কেন। এখন কি বলবা, বাংলা পড়া, এটা তো আর কপিরাইট করা যায় না, তাই ভাইয়ার নোট থেকে বিভিন্ন বইয়ের মধ্যে পড়ায় অনেক মিল পাবা, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে, আমরা লাস্ট যেটা বললাম, কবিতাকে 6টা বিষয়ের সাথে তুলনা করছে। সিম্পল, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, সেম লাইন আবার জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত, একবার বলবা সত্য, একবার বলবা মুক্ত, দুইটা গেল। 3 নাম্বার, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। 4 নাম্বার হচ্ছে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। 5 নাম্বার হচ্ছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। আর লাস্ট 6 নাম্বার, সুপুরুষ ভালোবাসার কেমন সঙ্গীত, সুন্দর গলার সুকণ্ঠ সঙ্গীত হচ্ছে কবিতা। ঠিক আছে, এই আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া, তোমাদের সাথে দোয়া থাকলো, ক্লাসটাতে একদম রিঅ্যাক্ট দাও। তোমরা অনেকেই ক্লাস শেয়ার করো না, কেন জানি না। এইভাবে তোমাদের এই লাস্ট মোমেন্টে এসে তোমাদের জন্য আমরা খাটতেছি, একটু তো এক্সপেক্ট করতে পারি না? কেননা তোমরা যত বেশি জনের কাছে পৌঁছাবা, আমরাও তত বেশি জনের কাছে পৌঁছাইতে পারবো, তাই না? তোমাদের জন্য যে সার্ভিসটা দিচ্ছি, আশা করি মন থেকে তোমরাও খুশি থাকবা, আর আমরাও খুশি থাকতে চাই তোমাদের এফোর্টটা দেখে। তো নিজেদের সেরা এফোর্টটা দাও ভাইয়েরা, সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে খুব দ্রুত তোমাদের সাথে পেইড ব্যাচের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত যারা বলো কেমনে ভর্তি হব, কি করব না করব, যেই পেজে ক্লাস করতেছো সেই পেজে ক্লিক করে মেসেজ অপশনে ক্লিক করে মেসেজ দাও, শেষ, এটুকুই। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আজ এ পর্যন্তই থাকছি। আসসালাম, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো। ওকে।